আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের ওয়ার্কিং ক্যাপিটাল ক্লাসের পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, যেটা এমবিএ তে রয়েছে, বিবিএ তে বিভিন্ন সাবজেক্টের মধ্যে রয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট সাবজেক্টটা। আর এটা নাম করে একটা বইও আছে, ফিনান্সও আছে, এটা বিজনেস ফিনান্সও রয়েছে। আমি আজকে এই ক্লাসটা এটা দুই পার্টে, যেহেতু বড় হচ্ছে, দুই ভাগে বিভক্ত করেছি। এবং ক্লাস 4 যেটা আমি ইতিমধ্যে শেষ করেছি, এটার পার্ট 2 নিয়ে আলোচনা করতেছি। প্রথমটা পার্ট 1 হবে, এটা হচ্ছে পার্ট 2। তাহলে আমি এই পার্ট 2 তে মূলত আজকে অঙ্কটা সলিউশনটা পুরো কমপ্লিট করব। কত আংশিক আমি ক্যালকুলেশন গুলো দেখিয়েছি, এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন আমি আপনাদের দেখিয়েছি। মোটামুটি পার্ট 2 তে আমরা যে বিষয়টা করেছি, এই যে এগুলো কনভার্সন পিরিয়ড সিকোয়েন্সগুলো নির্ণয় দেখিয়েছি। এরপরে আমরা প্রি ক্যালকুলেশন, সাম প্রি ক্যালকুলেশন এটা কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। ইলাবোরেশন এবং এগুলো বর্ণনা সম্পর্কে এগুলো আপনাদেরকে জানিয়েছি। এখন আমি আপনাদেরকে এই অঙ্কটা করে দেখাবো সূত্রের মাধ্যমে, পুরো পার্টটা। এবং ছোট্ট এটা পার্ট হবে আরেকটা এই অঙ্কটা। তবে ওই ক্লাসটা শেষ করার পরে এটা আরেকগুলো করতে হবে। আর এগুলো যেহেতু ধারাবাহিক আলোচনা, 1 নম্বর ক্লাস থেকে সবসময় আপনারা করে যাবেন। 1 নম্বর ক্লাস থেকে করে গেলে সবগুলো সহজে বুঝতে পারবেন। তাহলে আমি এটা এখন বাকি পার্ট অংশটা আমি শেষ করব। পার্ট 2 পার্ট 2 এর মধ্যে আমি যে বিষয়টা আমরা করব এখন, এই স্টেটমেন্টটা যেটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল ওয়ার্কিং ক্যাপিটাল। এই যে ক্যালকুলেট দা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, এই ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টের কাজটা আমরা এখন করব। যেহেতু আগে আমরা ক্যালকুলেশন করে ফেলছি, এখন আমরা ঘরে গিয়ে অঙ্কটা করে ফেলবো। তো প্রথমত আমাদের যে বিষয়টা জানতে হবে, আমরা এখানে এক প্রতিষ্ঠানের নাম লিখেছি, একটি কোম্পানি। এখানে এ কোম্পানি ছিল, কারণ কোয়েশ্চেন অন্য কোনো কথা ছিল না। এ কোম্পানি, যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে লেটার্স ইস্যু অফ এ কোম্পানি, একটি কোম্পানির ইস্যু দেওয়া হয়েছে, কোম্পানির নাম নাই, সেই জন্য এখানে এ কোম্পানি দিয়েছে। আর নাম থাকলে একটি কোম্পানি, আপনারা এখানে নামটা বসে দিবেন। এখন এই কোম্পানির নামে হচ্ছে এ নামে একটি কোম্পানি। স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর কাস্ট, চলতি মূলধনের প্রয়োজনে অনুমোদিত চলতি মূলধন নির্ণয়ের বিবরণ। এটা স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর কাস্ট। এটাতে প্রথমত ডিটেইলস, তারপরে এদিকে হচ্ছে ফর্মুলা, আমরা সূত্র ইউজ করব এবং ক্যালকুলেশন দেখাবো। আর এখানে অ্যামাউন্ট টাকাটা করব। এই কলাম নাম হচ্ছে তাহলে ডিটেইলস, ফর্মুলা, ক্যালকুলেশন এন্ড অ্যামাউন্ট। আমি আবারও বলতেছি, এই অঙ্কটা আপনারা জানলে এই অধ্যায়ের 98% অঙ্ক আপনারা সলভ করতে পারবেন। এরপর আরেকটা ক্লাস করলে পুরো অধ্যায়টা শেষ করতে পারবেন। হ্যাঁ, তাহলে আমি এটাতে প্রথমত আছে 1 নম্বরে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট মানে আমরা জানি চলতি সম্পদ। এই চলতি সম্পদের মধ্যে প্রথমত 1 নম্বরে দিয়েছে কি, 1 নম্বরে দিয়েছে ক্যাশ ইন হ্যান্ড। এই ক্যাশ ইন হ্যান্ড আমাদের পজিশনে রয়েছে। আমি যদি আপনাদের দেখাই, একেবারে যে ক্যাশ ইন হ্যান্ড এট ব্যাংক, এগুলো মুছে দিই। এই যে ক্যাশ ইন হ্যান্ড এট ব্যাংক, টাকা কত, 50,000 টাকা। এই যে ক্যাশ ইন হ্যান্ড বলে, তাহলে ক্যাশ ইন হ্যান্ড কত টাকা বসে গেল, 50,000 টাকা বসে গেল। একটা শেষ, এটা আমরা কোয়েশ্চেন থেকে বসে দিলাম। এটা অনেক সময় অঙ্কের মধ্যে থাকে না, না থাকলে ক্যাশ ইন হ্যান্ড বলে এখানে ডট দিয়ে দিবেন। এই অঙ্কের মধ্যে আছে টাকা 50, না থাকলে এখানে ডট দিয়ে দিবেন। তাহলে 1 নম্বর গেল। এরপর র মেটেরিয়াল, কাঁচামাল। র মেটেরিয়াল আমরা দেখে নোট করেছি র মেটেরিয়াল সম্পর্কে। র মেটেরিয়ালে এই যে আমরা যদি ওয়ার্কিং এ যাই, যে র মেটেরিয়াল হচ্ছে যে কস্ট অফ মেটেরিয়াল কত, 80 টাকা, একটাই নোট এখানে করেছিলাম। র মেটেরিয়াল মধ্যে আমি শুরুতেই আপনাদের এই নিয়ম দেখিয়েছিলাম, এই সূত্রটা আমাদের জানতে হবে অঙ্কটা করার জন্য। এ পিইউ গুণ পিইউ সি গুণ সিপি ভাগ 12, এগুলা সম্পর্কে বলেছি। এটা ভাগ 12 দিয়ে হতে পারে। এই যে এখানে এই কিছু আছে, এটা ভাগ 12 দিয়ে হতে পারে। আমি দেখাই, ভাগ, এই যে ভাগ, এটা 12 মান্থ দিয়ে হতে পারে, অথবা 52 উইকস দিয়ে, 52 সপ্তাহ দিয়ে ভাগ হতে পারে, অথবা 360 ডেজ দিয়ে ভাগ হতে পারে। এই ভাগটা তিন রকম হতে পারে। তাহলে এখানে যেটা 12 লিখেছে, এটা যেখানে 12 লিখেছে, এই 12টা তাহলে কত হতে পারে, 52 হতে পারে, 52 উইকস। আর এটা 360 ডেজ হতো। কখন 52 উইকস হবে, কখন 360 ডে হবে, আমি সেগুলো বলেছিলাম। তারপরে একটু যদি আমি আপনাদেরকে এখান দেখাই, এই যে কনভার্সন পিরিয়ড, এখানে সবগুলো মান্থ, কনভার্সন পিরিয়ড এটা মান্থ আছে। তারপর এটা যদিও 50 ডেজ দেওয়া আছে, এটাকে মান্থে কনভার্ট করা যাচ্ছে 0.50 মান্থ, এটাও মান্থ, এটাও মান্থ, এটাও মান্থ, এটাও মান্থ, সবগুলো মাসে দেওয়া আছে। যদি মাস সবগুলো তথ্য যদি কনভার্সন পিরিয়ড যদি মাস দেওয়া থাকে, তখন আমরা সেটাকে 12 দিয়ে ভাগ করব। এখানে যদি কোনো একটা উইক দেওয়া থাকতো, তখন উইক দিয়ে ভাগ করা যেত। আর এখানে দেওয়া থাকলে দিয়ে, তবে এই অঙ্কটা দিয়ে করা যাবে। যেহেতু 15 ডেজ একটা আছে, দিয়ে করা যাবে, মান্থ দিয়ে করা যাবে। এখানে এরা মান্থ দিয়ে করেছে, আবার কিছু একটা অংশ এই অঙ্কের মধ্যে এরা দিয়ে করেছে। তাহলে আমি এই অঙ্কটা আপনাদের দেখিয়ে দিচ্ছি
কিভাবে করতে হবে। তাহলে মূলত এটা নির্ভর করে কত দিয়ে ভাগ হবে, কনভার্সন পিরিয়ড। এই জন্য আমরা কনভার্সন পিরিয়ড যেগুলো লিখেছি, এখানে যেগুলো সবগুলো যদি মাস হয় তাহলে মাস দিয়ে 12 দিয়ে ভাগ করতে হবে। এখানে যদি কোনো উইক থাকে 52 দিয়ে ভাগ করতে হবে, কোনো ডেজ থাকবে 360 দিয়ে ভাগ করতে হবে। তবে এই অঙ্ক ডেজ এবং মান্থ দুটা দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা যাক, তারপর তাহলে আমরা এই 12টা কেমনে আসছে সেটা জানলাম। APU মানে এটা কমন অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, আমরা প্রি ক্যালকুলেশন করেছি। দেখেন APU, এই যে APU হচ্ছে 60,000 ইউনিট, 60,000 ইউনিট হচ্ছে APU। আমি এগুলো সব মুছে দিই। তাহলে APU, এই যে APUর বিষয়টা আমরা দেখতেছি কত, APU হচ্ছে 60,000 ইউনিট। তাহলে APUর মান 60,000 বসে যাবে, সব জায়গায় 60,000। এই APU এই 60,000, এখানেও 60,000। আমি যদি দেখাই একসাথে, এই ওয়ার্ক ইন প্রোগ্রেস APU, এটা তো 60,000। তারপর ফিনিশ গুডস, এটা হচ্ছে ফিনিশ গুডস, এটা তো APU 60,000। অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট সবগুলোতে 60,000। ডেটর্স অথবা অ্যাকাউন্ট রিসিভেবল, এখানেও APU হচ্ছে 60,000। আর নিচে যেগুলো আছে লাইবিলিটি পাশে, কারেন্ট লাইবিলিটি, ক্রেডিটর্স, এই ক্রেডিটর্স এর APU 60,000 এবং ডেফার্ড ওয়াইজেস APU 60,000। তাহলে এক কথায় বলতেছি সকল APU হচ্ছে 60,000। এরপর হচ্ছে পার র মেটেরিয়াল, আমি আবার র মেটেরিয়াল ফিরে আসছি। PUC, র মেটেরিয়াল পার ইউনিট কস্ট। র মেটেরিয়াল পার ইউনিট কস্ট আমরা এখানে পার ইউনিট কস্ট অফ র মেটেরিয়াল 80 টাকা। প্রতি ইউনিটের কাঁচামালের ব্যয় হচ্ছে 80 টাকা। এই 80 টাকাটা আমরা বসাই দিলাম, 80 টাকাটা আমরা যেখানে বসা দিতে 80 টাকা ইন্টু সিপি মানে কনভার্সন পিরিয়ড। কনভার্সন পিরিয়ড মানে র মেটেরিয়ালের সিপি আমরা ক্যালকুলেশন করেছি। এই যে র মেটেরিয়ালের সিপি হচ্ছে 1 মান্থ, তাহলে ইন্টু 1 সিপি, যেহেতু র মেটেরিয়ালস 1 আছে তাহলে 1 দিয়ে কি হবে, 1 দিয়ে গুণ হবে ইন্টু 1। তাহলে বোঝা গেল উপরে 60,000, 80 এক কিভাবে আসলো, ভাগ 12। এখন আমরা এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলেন, আমি দেখাচ্ছি না। 60,000 ইন্টু 80 ইন্টু 1 ভাগ 12 দিলে ফলাফল এই 4 লাখ টাকা এটা চলে আসবে। ক্যালকুলেটর দিয়ে করে ফেলবেন সবাই, অনার্স ফোর্থ ইয়ারের বড় ইয়ার স্টুডেন্ট। এরপর নাম্বার 4, ফিনিশ গুডস, ওয়ার্ক ইন প্রোগ্রেস, সরি র মেটেরিয়াল পরে আসছে কত, ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওয়ার্ক ইন প্রোগ্রেস যদি আমরা যাই, APU, PUC এবং CP সবগুলাই ঠিক আছে। ওয়ার্ক ইন প্রোগ্রেস এর পার ইউনিট কস্ট হচ্ছে 120। দেখি আমরা এখানে করেছি ওয়ার্ক ইন প্রোগ্রেস, এই ওয়ার্ক ইন প্রোগ্রেস পার ইউনিট বেস 120 টাকা। এই তিনটার যোগফল হচ্ছে 120 টাকা। এটা 120 টাকা বসে গেছে, তাহলে 120 টাকা বসলো ইনটু সিপি মানে কনভার্সন পিরিয়ড। সিপি মানে কনভার্সন পিরিয়ড। ওয়ার্ক ইন প্রোগ্রেসের কনভার্সন পিরিয়ড হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস 15 ডেজ, এটা 15 ডেজ লেখা যাবে, অথবা 0.50 মান্থ এটাও লেখা যাবে, দুটা থেকে যে কোনো একটা করা যাবে। এই অঙ্কের মধ্যে 15 ডেজ লেখা যাবে, 15 ডেজ, এখানে 15 ডেজ দেওয়া আছে, এখানে 360 দিয়ে ভাগ করেছে। আপনারা যখন এখানে 0.50 দিবেন তখন এখানে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা আমরা দুবার করতে পারি। এই যদি 15 দিন লিখি বা 15 ডেজ লিখি তখন 360 দিয়ে ভাগ করতে হবে। আর যদি 0.50 লিখি তখন 12 দিয়ে ভাগ করতে হবে। তখন এখানে 12 দেখাতে হবে, এই জায়গায় 60 এর জায়গায় কত দেখাতে হবে, 12, আর এখানে দেখাতে হবে 0.50। তাহলে এটা দুভাবে করা যায়। টাকা একটু বেশ কম হতে পারে কিন্তু অঙ্ক কারেক্ট হবে। আশা করি বোঝা গেল ওয়ার্ক ইন প্রোগ্রেস। দেন ফিনিশ গুডস মানে তৈরি মাল। ফিনিশ গুডস সেম সূত্র, APU ইনটু PUC ইনটু CP ডিভাইডেড বাই 12। APU হচ্ছে 60,000 বসে গেল। আর ফিনিশ গুড পার ইউনিট কস্ট PUC হচ্ছে, আমরা যদি নোটে দেখি ফিনিশ গুডস, এই যে ফিনিশ গুডস পার ইউনিট কস্ট টোটাল হচ্ছে কত টাকা, 160 টাকা। তাহলে 160 টাকা বসে গেলে এটা। এরপর ফিনিশ গুডের সিপি মানে কনভার্সন পিরিয়ড বা রূপান্তরের সময়, সেটা হচ্ছে 2। আমরা যদি চেক করি, এই যে ফিনিশ গুডস কনভার্সন পিরিয়ড 2 মান্থ, তাহলে 2 বসে গেল ইনটু 2 ডিভাইডেড 12, 12 দিয়ে ভাগ। তাহলে এই ক্যালকুলেটর দিয়ে এগুলো করে ফেলবেন, এখানে কত আসছে, 16 লাখ টাকা আসছে। দেন ডেটর্স এন্ড অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার অথবা টোটালি দেনাদার, বাংলা কথা হয় ডেটর্স লেখা যায় অথবা অ্যাকাউন্ট রিসিভেবল লেখা যায়। এখানে APU অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট পার ইউনিট কস্ট এন্ড CP ডিভাইডেড বাই 12। তাহলে APU 60,000, PUC পার ইউনিট কস্ট আমি আপনাদের পূর্বেই বলেছিলাম। এই ডেটর্স এর এই ফিনিশ গুডস পার ইউনিট কস্ট যত টাকা, ডেটর্স এর কস্টও তত টাকা, 160 টাকা। তাহলে এটা 160, ডেটর্সও 160, কেননা দেনাদারের সাথে বিক্রয়ের সম্পর্ক, দেনাদার যত বিক্রয় তত। তাহলে 160 টাকা বসে গেল ইনটু সিপি মানে কনভার্সন পিরিয়ড। সিপি দেওয়া আছে দেনাদারের কত
সিপি দেওয়া আছে 1 মাস, 1 মাস সিপি দেওয়া আছে 1 মাস। তাহলে এটা 1 বসে গেল এবং ভাগ 12 সবগুলোকে 12 দিয়ে ভাগ, এবং তাহলে 60,000 গুণ 160 ইন্টু 1 ভাগ 12 ক্যালকুলেটর দিয়ে বাইর করলে 8 লাখ টাকা বের হবে। তাহলে আমরা এই 5টা আইটেম পাইলাম। দেন আছে অ্যাডভান্স পেমেন্ট। আমরা জানি অগ্রিম খরচ সম্পদ। অ্যাডভান্স পেমেন্ট কোয়েশ্চেনের মধ্যে না, এখানে ডট দিয়েছে, এখানে নীল লিখে দিয়েছে, অঙ্কের ফরম্যাটের জন্য অ্যাডভান্স পেমেন্টটা লিখে দিবেন। ওকে, তাহলে এরপরে আমরা এই অ্যাসেট পাশে যে টাকাগুলো আছে 50,000, 4 লাখ, 3 লাখ, 16 লাখ, 8 লাখ সবগুলো যোগ করে টোটাল যোগফল আসছে 31,15,000, মানে 31,50,000 টাকা আসছে টোটাল কারেন্ট অ্যাসেটের যোগফল বা টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। এখানে একটা বিষয়, টোটাল কারেন্ট অ্যাসেট যে কথা, টোটাল ওয়ার্কিং ক্যাপিটালও একই কথা। টোটাল ওয়ার্কিং ক্যাপিটালকে টোটাল কারেন্ট অ্যাসেট বলা হয়। আমি 2 নম্বর ক্লাসে এটা সম্পর্কে আপনাদের আলোচনা করেছিলাম। দেন বি নম্বর হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, চলতি দায়। এখন আমরা চলতি দায়ের বিষয়টা জানবো, কি কি চলতি দায় আছে সেটা আমরা দেখব। আমাদের অঙ্কের মধ্যে ক্রেডিটর্স রয়েছে, এই যে ক্রেডিটর্স বা অ্যাকাউন্ট পেয়েবল, সেম পিইউ হচ্ছে 60,000 টাকা, আর এটার পার ইউনিট কস্ট ক্রেডিটর্স এর হচ্ছে র মেটেরিয়াল, এই যে এখানে ক্রেডিটর্স 80 টাকা, এটা 80 টাকা আমি পূর্বে বলেছিলাম। র মেটেরিয়ালের টাকা তত, ক্রেডিটের টাকা তত, 80 টাকা ইন্টু সিপি। সিপি হচ্ছে র মেটেরিয়ালের, যদি দেখি সিপি মানে ক্রেডিটর্স সিপি হচ্ছে 2 মান্থস, র ক্রেডিটর্স সিপি 2 মান্থস, 2 বসে গেল। তাহলে এই যে 2 বসে গেল, তাহলে 60,000 ইন্টু 80 ইন্টু 2 ভাগ 12, 8 লাখ টাকা আসছে। এরপরে যেটা আছে 2 নম্বর ডেফার্ড ওয়াইজেস, বিলম্বিত মজুরি। এটার সূত্র আমরা এখানে লিখেছি পিইউ, পিইউসি, সিপি, এখানে 360, 12, 52 এতগুলো লিখেছে, এতগুলো লিখতে হবে, শুধুমাত্র 12টা লিখলে হবে। এই 360 এবং এই 52টা এই হিসাবে লিখতে হবে না, এটার প্রয়োজন নাই, শুধুমাত্র 12 দিয়ে ভাগ দেখালে হবে, এখানে 12 দিয়ে আছে। তাহলে এটা ডেফার্ড ওয়াইজ এপিইউ পার ইউনিট প্রোডাকশন হচ্ছে, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট হচ্ছে 60,000, পার ইউনিট কস্ট হচ্ছে এই ওয়েজেসের, আমি যদি কোয়েশ্চেনে দেখি যে পার ইউনিট কস্ট ওয়েজেস, ডেফার্ড ওয়েজেস পার ইউনিট কস্ট হচ্ছে 20 টাকা, আমরা নোটগুলো করেছিলাম। আর এটার ওয়েজেসের কনভার্সন পিরিয়ড বা সিপি হচ্ছে 2 মান্থ। তাহলে এখানে আসতে হবে তো 20 টাকা, এবং এটা 2 মান্থ না, এটা 1 মান্থ ছিল, আমি ঠিক করে দিয়েছিলাম আগে, এটা 1 মান্থ হবে, 1 মান্থ। তাহলে 1 মান্থ, এখানে ঠিক আছে, সলিউশনে ঠিক আছে, 1 মান্থ ভাগ 12, তাহলে 60,000 এর সাথে 20 গুণ করে 1 গুণ, 60,000 গুণ 20 গুণ 1 ভাগ 12 দিলে হচ্ছে 1 লক্ষ টাকা। এরপর 3 নম্বর ডেফার্ড ওয়াইজেস লিখেছে, ডেফার্ড ওয়াইজের সূত্রটা লিখেছে, এটার মান বসাতে পারে নাই, আমি পূর্বেই আলোচনা করেছিলাম। ডেফার্ড ওয়াইজেস এর কোনো সিপি নাই, আমরা কোয়েশ্চেনের মধ্যে আমরা যে কোয়েশ্চেনটা দেখেছি এখানে ডেফার্ড ওয়াইজেস এর কোনো সিপি পাই নাই, তাই নোটও বসাই নাই। আর এখানে যেহেতু সিপি নাই, এই কাজটা এখানে এই সূত্রের মানগুলো বসবে না, এই সিপির মান নাই বিদায়। মনে রাখবেন, সিপির মান না থাকলে এখানে সূত্রের মান বসে না, আর এখানে কোনো টাকা নাই। তাহলে এরপরে মনে আর নাই, এখন আমাদের ক্যালকুলেশনটা করে ফেলতে হবে। 8 লাখ এবং 1 লাখ যোগ করলে কত হবে? 9 লাখ। কারেন্ট লাইবিলিটি হচ্ছে যে টোটাল 9 লাখ, এই যে আসছে। আর আদার কারেন্ট লাইবিলিটি, অন্যান্য চলতি দেয়, আদার কারেন্ট লাইবিলিটি অন্যান্য চলতি দেয় বলে নীল লিখেছে। এরপর টোটাল কারেন্ট লাইবিলিটি যোগ করে পরে আসছে কত? 9 লাখ। 8 একে 9 লাখ, একটু আগে আমি বলছিলাম 9 লাখ। এরপর নেটওয়ার্কিং ক্যাপিটাল পে করতে হবে এ থেকে বি ভিউ। নেটওয়ার্কিং ক্যাপিটাল মানে টোটাল কারেন্ট অ্যাসেটের যোগফল থেকে টোটাল কারেন্ট লাইবিলিটির যোগফল বাদ। আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট বা টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল ছিল 31,50,000, এটা থেকে টোটাল লাইবিলিটি হচ্ছে আমরা পাইলাম 9 লাখ। এই যে 9 লাখ বি করলে 22,50,000 টাকা আসছে, এটা হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে চলতে বলতো। এরপরে এটার সাথে অ্যাড কন্টিনজেন্সি বা সম্ভাব্য সঞ্চিতি বা মার্জিন থাকলে যোগ করব, এটা ফরম্যাট মেনটেন করার জন্য লিখেছে, থাকলে যোগ করবো, না থাকলে নাই, নীল দিয়ে যোগফল আসছে 22,50,000। এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, চলতি মূলধন প্রয়োজন কত টাকা? 22,50,000 টাকা। 60,000 ইউনিট উৎপাদন করতে গেলে তার 22,50,000 টাকা মূল্য ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হবে, যেটা আমাদের কোয়েশ্চেনে বের করতে বলা হয়েছিল ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। এটাই হচ্ছে তার উত্তর। আশা করি বোঝা গেল, এটা হচ্ছে তার উত্তর। এখানে কিছু অ্যাজাম্পশন বা অনুমান ধরে নিয়েছে অঙ্কের মধ্যে, কি কি অনুমান ধরে নিয়েছে এগুলো লিখে দিতে হবে অঙ্কের পরে। প্রোডাকশন হ্যাজ বিন ক্যারিড অন ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার এন্ড লেবার এন্ড ওভারহেড আর অ্যাকুরেট সিমিলার। এটার অর্থ হচ্ছে যে আমাদের যে উৎপাদনটা 60,000 ইউনিট আছে, এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে, এটার সাথে লেবার এবং অন্যান্য উপপরিভাগগুলো সমভাবে বাড়বে বা কমবে, চলবে। এরপর ডেটর্স এন্ড অ্যাকাউন্ট রিসিভেবল হ্যাজ বিন টেকেন এট কস্ট প্রাইস।
আমরা যে এখানে দেনাদার লিখেছি বা অ্যাকাউন্ট রিসিভার লিখেছি তাকে সেটা ক্রয় মূল্য হিসাবে বিবেচনা করা হয়েছে। আর অল সেলস আর অন ক্রেডিট, সকল বিক্রয়কে ধারে বিক্রয় বিবেচনা করা হয়েছে। অল পারচেজ আর ক্রেডিট, সকল ক্রয়কে ধারে ক্রয় বিবেচনা করা হয়েছে। আর এটা 360 ডেজ অথবা 52 উইকস 12 মান্থ ইকুইভ্যালেন্ট অন টু ইয়ার, মানে এটা বলা হচ্ছে 360 দিন 1 বছর ধরা যায়, 52 সপ্তাহ 1 বছর, 212 মাসও 1 বছর ধরা যায়। এগুলো হচ্ছে মূলত অ্যাজাম্পশন, এগুলো আমরা মধ্যে লিখে দিবেন পরিপূর্ণ মার্কের জন্য। আশা করি বোঝা গেল। আমি আজকে বিদায় নিচ্ছি। এই ক্লাসটা অবশ্যই দুটো পার্টে বিভক্ত করেছি। প্রথম এবং দ্বিতীয় পার্ট করলে আপনারা এই অধ্যায়ের 98% সলিউশন সলভ করতে পারবেন, কোয়েশ্চেন সলভ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।